দর্শক, আবহাওয়ার খবর জানবো। আমাদের সঙ্গে বান্দরবান এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব বান্দরবানে। আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম আছেন সেখানে। ইয়াসিন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলা হচ্ছে, এখন আবহাওয়া কেমন দেখছেন সবকিছু মিলে আমাদের জানাবেন। হ্যাঁ সামি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানে যে সাঙ্গু ব্রিজ রয়েছে সেটিতে সাঙ্গু ব্রিজের উপরে। আসলে গত 24 ঘন্টায় আবহাওয়া তথ্য অফিস আমাদেরকে যে তথ্যটি দিয়েছে সে তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতের রেকর্ড বলা হচ্ছে 235 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে 5 জুলাই থেকে আজকে 8 জুলাই পর্যন্ত যে 96 ঘন্টার তথ্য তারা দিচ্ছে সেখানে 760 মিলিমিটার বৃষ্টিপাতের কথা তারা ইতিমধ্যে বলেছে, এবং এটির কারণে কিন্তু পাহাড়ের নিম্নচাপ নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছে, এবং বিশেষ করে পাহাড়ি ডলে উজান থেকে নিয়ে আছে পানির কারণে বান্দরবান অর্ধ শতাধিকেরও গ্রাম আসলে পানিতে নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। বিশেষ করে রংছড়ির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যদিও বা ছোটখাটো বিকল্প পথ দিয়ে মানুষ যাতায়াত করছে। অন্যদিকে বান্দরবানের লামা আলীকদমে যে সড়কটি সেটি মাতামুহুরি পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেই এলাকাতে আসলে কিন্তু মানুষের যোগাযোগ অনেকটা ব্যাহত হচ্ছে এবং নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও বাইশারি গুন্দুম সীমান্ত এলাকায় কিন্তু নির্মাঞ্চল গুলো প্লাবিত হওয়ায় সেখানে জনজীবন আসলে অনেকটা বিপাকে পড়েছে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে বান্দরবান চট্টগ্রাম সড়কে পাহাড় ধসের কারণে প্রায় 2 ঘন্টার মতো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বান্দরবানের রুমা, তানসি, রংছড়ি, লামা সব বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে কিন্তু মানুষের যোগাযোগ অনেকটা বিপাকে পড়েছিল। তবে এই যে পানি জলজটের কারণে কিন্তু বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে মানুষের যাতায়াতে অনেকটা সমস্যায় ভোগান্তিতে পড়েছে। আমরা যে সমস্ত এলাকা বিশেষ করে আর্মিপাড়া, মেম্বরপাড়া, হাফেজপুনা, শেরেবাংলা নগর, মধ্যমপাড়া, উজানিপাড়া যে নিম্ন অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বান্দরবানের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। বিশেষ করে বান্দরবান পৌরসভার যে 19টি আশ্রয় কেন্দ্র রয়েছে তার মধ্যে 15টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে 3275 তাদেরকে পৌরসভার পক্ষ থেকে গতকাল রাতে এবং আজকে দুপুরে আসলে খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে আমাদেরকে পৌর প্রশাসন জানিয়েছে। পাশাপাশি যে সমস্ত নিম্ন এলাকায় মানুষ যাতায়াতের কষ্ট হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় নৌকা সরবরাহ করা হয়েছে, এবং একজন নৌকার মাঝি আসলে নিয়োগ দেওয়া হয়েছে যার মাধ্যমে ওই এলাকায় মানুষের যাতায়াত সহজ করা হয়। তবে ঝুঁকির পরিমাণই বাড়ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, জেলা প্রশাসন জানিয়েছে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মোবাইল টিম কাজ করছে বলে জানিয়েছে। ইয়াসিনুল হাকিম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু রাঙামাটির আবহাওয়ার খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, রাঙামাটির খবরাখবর জানাবেন আবহাওয়ার আমাদের। ফুডেলা একটি নাবিল পণ্য। আর রাঙামাটির সকাল থেকে আমরা যেহেতু সকালে ঘুম থেকে উঠেছি সেই সকালের আবহাওয়া দেখেছি, একদমই বৃষ্টি ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি রয়েছি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি আশ্রয় কেন্দ্রে, যেখানে বেশ কিছু পরিবার এখানে গত দুদিন ধরে আসলে অবস্থান করছেন। তবে সকালে এসে আমরা যে খবরটি প্রথমেই পেয়েছি, যে জানতে চেষ্টা করেছিলাম আসলে তারা আজ আশ্রয় কেন্দ্রে এসেছে ঘর বাড়ি ফেলে তাদের অবস্থাটি, তারা যেটি বলছে এখন পর্যন্ত সকালবেলা তারা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত যে পানিটির ব্যবস্থা কিন্তু আশ্রয় কেন্দ্রে নেই। জেলা প্রশাসন থেকে বারবারই বলা হচ্ছিল যে প্রতিটি আশ্রয় কেন্দ্রে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বা থাকবে বলে, যে কথাগুলো বারবারই বলছিল, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো সেই ব্যবস্থা নেই। আমরা গতকালকে দেখেছি যে কিছু আশ্রয় কেন্দ্রে শিশুদের খাবারের ব্যবস্থা ছিল না, সুপি পানির সংকট ছিল না। সেই আশ্রয় কেন্দ্রতে গতকাল রাতে আবার সেই সমস্যার সমাধান করেছে। কিন্তু আমি এই মুহূর্তে যে আশ্রয় কেন্দ্র সেটির একই কথা শুনছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে তারা থাকছে ঠিকই, কিন্তু সেই জন্য সুবিধা পাচ্ছে না। তবে আমি যদি আবহাওয়ার কথা বলি, যে আবহাওয়া হচ্ছে যে এখন মোটামুটি গত কয়েকদিনের তুলনায় সকালবেলা কিছুটা ভালো ছিল আজকে। তবে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ির কিছু অংশ গতকালকে প্লাবিত হয়েছে এবং বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা, এখন পর্যন্ত খবর নেওয়ার সুযোগ হয়নি। তবে বিলাইছড়ির যে খবর পেয়েছি, ফারুয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম ইতিমধ্যে ডুবে গেছে এবং রাঙামাটির বরকলের কিছু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এইভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে নিম্ন এলাকা বা বিশেষ করে বাঘাইছড়ি পুরো প্রায় আমরা দেখেছি আগের বন্যাগুলোতে প্রায় 6 থেকে 7টি ইউনিয়ন সেখানে পৌরসভা শহর ডুবে যায়। এবং রাঙামাটির যে পাহাড় ধসের সংখ্যা সেইটা বলছে, আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকলে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিতে এখনো পর্যন্ত বসবাস করছে তাদের আসলে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সেসব এলাকাগুলোতে মানুষজন বসবাস করছে, তারা বলছে যে তারা ঘর বাড়ি ছেড়ে আসলে সেই সব ঘর বাড়ির যে সম্পত্তি এবং গরু ছাগল সহ যে হাঁস মুরগি পালন করে এদেরকে নিয়ে তারা কোথায় যাবে সেই চিন্তায় আসলে এখনো পর্যন্ত তারা সেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখনো পর্যন্ত সরে আসেনি। জেলা প্রশাসন থেকে হোক এবং কালকে গতকাল রাতে পার্বত্য প্রতিমন্ত্রী এসেছেন, এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। তিনি একটি বিষয় বলছেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে সেই সব
ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কিভাবে ঝুঁকিমুক্ত করে নিরাপদ করা যায় সেই ব্যবস্থাগুলো সরকার নিবে বলে যারা জানিয়েছে। এবং রাঙামাটিতে এবং তিন পার্বত্য জেলায় রাঙামাটিতে 500 মেট্রিক টন, খাগড়াছড়ি ও বান্দরবানে 400 মেট্রিক টন খাদ্যশস্য ইতিমধ্যে বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাঙামাটির আবহাওয়ার খবর জানছিলাম। একটু আমরা নোয়াখালীতে যেতে চাই। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, নোয়াখালীতে কি অবস্থা দেখছেন আবহাওয়ার, আমাদের জানাবেন। সামিয়া, গত সপ্তাহ জুড়ে যে বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি, ভারী বৃষ্টি কিংবা টানা বৃষ্টি, এই বৃষ্টিতে নোয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার, সেই বৃষ্টির সাথে যুক্ত হয়েছে জোয়ার। এই অতি জোয়ারের ফলে হাতিয়ার 7 ইউনিয়ন এবং বিভিন্ন পৌরসভার বিভিন্ন অঞ্চল যেগুলো রয়েছে, সেগুলো নিম্নাঞ্চল যেটি রয়েছে সেটি প্লাবিত হয়েছে। বেশ কিছু মানুষজন এখনো তাদের ঘরবন্দি রয়েছেন এবং তারা বলছেন তারা সরকারের কোনো সহায়তা পাচ্ছেন না। বিশেষ করে নিজুম দ্বীপ, বুড়িরচর ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষজনের চলাচলের যে সড়ক রয়েছে, বাড়িঘর রয়েছে, রান্নাঘর রয়েছে, সেটি কিন্তু প্লাবিত হয়ে গেছে জলাবদ্ধতার কারণে এবং অতি জোয়ারের কারণে। সমুদ্রের বেষ্টিত বা সমুদ্রের যে উপকূলীয় বা বিচ্ছিন্ন যে উপজেলা হাতিয়া, কিন্তু তারপরেও সমুদ্রে পানি নামার মতো অবস্থা নেই। সেখানে বিভিন্ন বাঁধ রয়েছে, তাদের যে খাল রয়েছে, এছাড়াও বিভিন্ন অবৈধ জাল রয়েছে। গতকাল আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু জাল অপসারণ করেছেন, পানি দ্রুত নেমে যাবে এমনটাই প্রত্যাশা করছেন। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, তার ফলে পানি আসলে কবে নামবে, কখন নামবে, এটা আসলে বলা খুব মুশকিল। এছাড়া নোয়াখালী জেলা শহরের বেশ কিছু জায়গা জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালীর যেসব স্থানে কৃষি জমি রয়েছে, বীজতলা রয়েছে, সেগুলো কিন্তু পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে এখানকার মানুষজন এখনো আশঙ্কা করছে নোয়াখালীতে এবারও বন্যা হতে পারে জলাবদ্ধতা থেকেই। মূলত নোয়াখালীর যে খালগুলো রয়েছে, যেগুলা অনেকগুলা খনন করা হয়েছে, তারপরে এই খালগুলোতে মূলত এখনো কিছু অবৈধ বাঁধ রয়েছে, কেউ কেউ মাছের ঘের করেছেন এবং সেই বাঁধগুলো যদি অপসারণ না করা হয় তাহলে মানুষজন বন্যার আশঙ্কা করছেন। সামিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসিব, আপনাকে ধন্যবাদ।